ইনভিটেশন ফার্স্ট হলো এই সরকারের। আগামী যে সরকার ছিল সেই সরকার কিন্তু শিল্প নিয়ে কোনো কিছু বাজেটে রেখেছিল না। এইবারে যে দেখলাম যে শিল্প নিয়ে কিন্তু কথা হচ্ছে, কি বলবেন? আগের সরকার কোনোদিন জনগণের কথা মনেও করেননি, জনগণের হয়ে কাজও করেননি। সুতরাং আগের সরকারের সাথে এই সরকারের তুলনা করাটা ঠিক না। জনদরদি সরকারের জনদরদি বাজেট। বিজেপি যেটা প্রমিস করে সেটা ডেলিভার করে, আজকে আবার সেটা বুঝিয়ে দেওয়া গেল। 7 পে কমিশনও হবে, কিছু সরকারি কাজে কিছু প্রক্রিয়াগত কাজ থাকে, সেটা চলছে। ফলতা ইকোনমিক জোনের আমরা কথা বলি, পর্যটনের জন্য ফলতার কথা বলি। কোন তোলাবাজ গুন্ডা তার জন্য ফলতার পরিচয় হতে পারে না। মানুষ তো সেই আশাতেই আমাদের ভোট দিয়েছে, সেই আশাতেই আমাদের জিতিয়েছে। সুতরাং এর নতুন বাংলার শুরু হতে চলেছে, উন্নয়নের বাংলা। নিশ্চয়ই, আদিবাসীরাও তো এই রাজ্যের বাসিন্দা এবং আদিবাসীরা একদম বঞ্চিত ছিলেন, তাই তাদের উন্নয়ন তো নিশ্চয়ই হবে, এই বাজেটেও রয়েছে। বিকৃত ইতিহাসকে তো ঠিক করতে হবে। ধন্যবাদ। আপনারা দেখবেন যে বিজেপি যে রাজ্যে এসছে সেখানে শিল্পের প্রভূত উন্নতি হয়েছে, কিভাবে ইনভেস্টমেন্ট এসছে আমাদের বাজেটে সেটাকে তুলে ধরা হয়েছে। এবং এবারে যে ধরনের নিয়োগ হবে সরকারি বেসরকারি ক্ষেত্রে এবং স্বনির্ভর প্রকল্পে, এইটাই সব থেকে বেশি প্রমাণ করবে যে বিজেপি আসার পরে ডাবল ইঞ্জিন সরকার কেন থাকা দরকার এবং আগামী দিনে মানুষের যা যা প্রত্যাশা ছিল সেটাই পূর্ণ হবে। দাদা, একেবারে এই যে হকার উচ্ছেদ নিয়ে তো একটা এই চলছিল এবং হকারদের পরিবারের যারা রয়েছেন তাদের একটা দাবি ছিল হয়তো এই বাজেটে কিছু তাদের পুনর্বাসন বা তাদের জন্য একটা লাইসেন্স এইসব কিছু হয়তো বলা হতে পারে, কিন্তু সেই সব তো কিছু হলো না। তাদের জন্য কি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? অবশ্যই, হকারদের হকারি কেন করে খেতে হবে? হকারদের আমরা যেভাবে বাজেট করেছি সমাজের, তারাও তো সেই সুবিধাগুলো পাবে, তাদের পরিবারও সবাই সুবিধা পাবে। এবং শিল্প হলে তাদের ছেলে মেয়েরা কাজ করবে, চাকরি করবে, বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত হবে। আমরা চাই না এইভাবে দিনের পর দিন কেউ হকারি করে, মানে হকারের সংখ্যা বাড়বে আর শুধু ওই তারা বাস আর ট্রেনের পিছনে ছুটে বেড়াবে, এটা হতে পারে না। তারা খুব ভালোভাবে মাথা তুলে বাঁচবে, চাকরি নিয়ে বাঁচবে এবং বিভিন্ন কলকারখানায় তাদের ছেলেরা চাকরি করবে, বিভিন্ন শিল্পে যে স্থাপন হবে এবং তাদের ছেলে মেয়েরাও সুশিক্ষিত হবে। সেটা তো খুব তাড়াতাড়ি গভর্নমেন্টের সাথে এবারে বেসিক জিনিসটা হয়ে গেল। এবারে প্রত্যেকে, যেমন শিল্প বাণিজ্য, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা শিল্প বাণিজ্য মন্ত্রী যখন কনক্লেভ করবেন সেখানে নিশ্চয়ই ডিক্লেয়ার হবে। কমিশন নিয়ে বাজেটে বলা ছিল যে 45 দিনের মধ্যে সংকল্পপত্র ছিল 7 পে কমিশন আনা হবে। সেটা তো অলরেডি বলা হয়েছে যে 7 পে কমিশন আমরা রেডি। তার আগে 20% যে আজকে দিয়ে দেওয়া হলো, আজকে প্রথম অক্সিজেন দেওয়া হলো, ওটাও যত সময় ঘোষণা হয়। ডায়মন্ড হারবারটা একটা সন্ত্রাসের মডেল ছিল, ফলতা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন ছিল, কোনোদিন ওখানে শিল্প করা হয়নি। ওই এবারে বাস্তবায়িত হবে, মানে ওটা কোনো মডেল নয়। ডায়মন্ড হারবার মডেলে মানুষ মারার মডেলটাকে আমরা কোনো মডেল মনে করি না। এই ফলতা ইন্ডাস্ট্রিয়াল জন্য যারা যারা কাজ করতে এখন তারা কর্মহীন, সেই সমস্ত শ্রমিক, হাজারে হাজারে শ্রমিক, তাদের জন্য কোনো ব্যবস্থা বা তাদের পরিবারের? দেখুন, বিভিন্ন যে প্রস্তাব আসছে সেটা জমি জিএম ডিমার্কেট করে শিল্প ওখানে হাব তৈরি করা হবে, ফলে এই শ্রমিকরা তো আবার কাজে ফিরে যাবেন। তারপরে আপনার লজিক্যাল হাব হবে, নলেজ হাব হবে এবং সঙ্গে আরো সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়্যার হাউস থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস হবে। তো অটোমেটিক্যালি শ্রমিকদের কাজের ব্যাপারে তো কোনো খামতি থাকবে না। এই বাজেট জনমোহনী বাজেট। এই বাজেট 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ বলবে এই বাজেটকে ভালোবাসে। কেন? প্রতিটা মানুষের কথা বলেছে, কৃষক, শ্রমিক, যুব থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, এমনকি আমাদের তরুণ প্রজন্ম যারা তাদের বয়সটা চলে গিয়েছে, যারা পড়াশোনা তো অনেক ভালো ছিল,
এই আগের সরকারের দুর্নীতির কারণে চাকরি হয়নি, তারাও কিভাবে তাদের স্কিল ডেভেলপমেন্ট করবে সেটার কথাও কিন্তু এখানে বলা আছে। কৃষকদের আলু চাষ, ধান চাষ থেকে শুরু করে প্রতিটা চাষের যে সিকিউরিটি, সেই যে সিকিউরিটির কথা এখানে বলা আছে, স্টেডিয়ামের কথা বলা আছে, খেলার কথা বলা আছে। প্রত্যেকটা বাজেট যদি 100% কমপ্লিট কোনো বাজেট হয়, সেই বাজেট এই বাজেট। এআই নিয়ে আমরা দেখছি একদম একদম এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে প্রতিটা বিষয়ে এই সরকার আলোকপাত করেছেন, দৃষ্টি দিয়েছেন এবং এই বাজেট মানুষের জন্য তৈরি করেছে। আগের সরকারের বিদ্যুৎ ঋণের মাঝেও আজকে দেখা গেল 6 হাঁকালো ডবল ইঞ্জিন। একদমই, এটা তো মানুষের আশা ছিল, মানুষের আশা পূর্ণ করার দায়িত্ব আমাদের। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি করতে পেরেছেন, করছেন, এবং আমাদের অর্থমন্ত্রী তিনি করছেন। এই দুজনকে আমি ধন্যবাদ জানাই। স্যার, আপনাকে একজন সাংবাদিক হিসাবে আমরা দেখেছিলাম গত বাজেট এবং আগের বাজেটের অ্যানালিসিস করতে। আজকে দেখা যাচ্ছে আপনি বাজেট নিয়ে খুশি। একদম, যে অ্যানালিসিসে আমরা দুঃখী ছিলাম আগের বাজেটগুলোতে, এই বাজেটে আমরা সত্যিই খুশি। তারকেশ্বর নিয়ে যদি একটু বলেন কি? তারকেশ্বরে দুটি ডেভেলপমেন্ট হয়েছে, মন্দিরের উন্নয়ন এবং মেলার উন্নয়ন। তার সঙ্গে সঙ্গে প্রতিটি বিধায়ককে স্টেডিয়ামের জন্য ফান্ড অ্যালোকেশন করা হয়েছে। তাছাড়াও বিধায়কদের ফান্ড এবার থেকে 70 লাখ ছিল আগে, এখন বাড়িয়ে করা হয়েছে 1 কোটি টাকা। দাদা একটাই প্রশ্ন করবো, সেই যে রোডের নাম ছিল সেখানটা নাম পরিবর্তন হওয়া দরকার ছিল, মানুষের ডাক ছিল, পরিবর্তন হয়েছে। দিন থেকে কিন্তু একাধিক মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, করুক না, সেখানে বলা হয়েছে এটা একটা হ্যাঁ, ওনারা বলছেন, বলুক না, ওনাদের যন্ত্রণা হবে। যে সরবর্তীর আমলে এই বাংলার বাঙালি হিন্দুদের হোমল্যান্ডে রক্তাক্ত হয়েছিল, তখন নিয়ে তো কিছু বলেননি। আসলে ওনাদের ঝাল লাগছে, আসল সত্য সামনে আসছে। এই যে আজকে যেভাবে সুরাবর্তী যে রোডটা, সেটার নাম গোপাল মুখার্জির নামে হলো, সেইটা নিয়ে কিন্তু আলিমুদ্দিন থেকে বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। ও যা খুশি করতে পারে, মানে যারা দেশের বিরুদ্ধে কথা বলে তারা যা খুশি করতে পারে। আলিমুদ্দিন স্ট্রিটের উচিত অফিসটা গিয়ে চায়নায় গিয়ে স্থাপন করা। ভালো হতো যদি চায়নায় গিয়ে করতো। মানে গোপাল মুখার্জি যার জন্য পশ্চিমবঙ্গটা গিয়ে বেঁচে গেছিল, দি গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় যিনি আমাদের বাঁচিয়েছিল, যার জন্য পশ্চিমবঙ্গ, শ্যামাপ্রসাদ মুখার্জি পরে মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গে রচনা করতে পেরেছিলেন, তাকে নিয়ে যদি টিপ্পনি করে, আমার মনে হয় আলিমুদ্দিন স্ট্রিটের এখানে না থেকে ওই হেডকোয়ার্টার এখান থেকে তুলে নিয়ে চীনে গিয়ে কোথাও করলে ভালো হয়। গোপাল মুখার্জি নিয়ে একাধিক কিন্তু মানে অভিযোগ, মানে প্রশ্ন তুলছে। গোপাল মুখার্জি আদৌ কি পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিল? গোপাল মুখার্জি নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। আমি বলছি, মানে নির্বোধদের সম্পর্কে কোনো শব্দ বলাটাই ভুল। মানে ইতিহাস এতদিন পড়তে দেয়নি, মানে কতগুলো ফালতু গল্পকে ওই বাবর, হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান এদেরকে গ্লোরিফাই করে, আর তার আগে সুলতানি যুগকে, মানে যারা সব থেকে অত্যাচারী, যারা সুলতান বা সম্রাট ছিল, তাদেরকে গ্লোরিফাই করে ইতিহাস তৈরি করা হয়েছে। মানুষকে কোনোদিন আসল ইতিহাস জানতে দেয়নি। আজকে যে ভারতবর্ষ দেশটা যে এক্সিস্ট করছে, কেন করছে, মানে ইতিহাসে এমন একটা মানে পরম্পরা তৈরি করা হয়েছিল যে হ্যাঁ, ওই বাবরের থেকে ইংরেজরা ওখান থেকে, মানে ওই যুগটা থেকে, মানে মোগল যুগ থেকে কনভার্ট হয়েছিল, কিন্তু ভারতবর্ষে আসল ইতিহাস কাউকে পড়তে দেওয়া হয়নি। কিন্তু এটা ইংরেজরাও তো অনেক রোডের নাম দিয়েছে, সেই নামগুলো তারা চেঞ্জ করতে সমস্ত নাম চেঞ্জ হয়ে যায়। হঠাৎ করে বলছে যে ওটা সবার আগে করার দরকার ছিল, করেছে, বেশ করেছে।